একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগ এবং জামাত ইসলামী উভয় দলই রাজনৈতিকভাবে পাকিস্তানপন্থী বা পাকিস্তানিদের হয়ে কাজ করেছিল, অর্থাৎ রাজনৈতিক তাদের যে দর্শন ছিল সেটি ছিল পাকিস্তানিদের পক্ষে, এবং ফিল্ড ওয়ার্কার হিসেবেও তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। এখন অ্যাক্টিভ ফিল্ড ওয়ার্কার হিসাবে তারা আসলে তো দর্শন প্রচার করেনি, তারা পাকিস্তানি মিলিটারিদেরকে সহায়তা করেছে। একটা অংশ পিস কমিটির মাধ্যমে, একটা অংশ রাজাকারের মাধ্যমে। রাজাকার ছিল একটা বাহিনী যাদেরকে বেতন দেওয়া হতো, মাসিক বেতনে তাদেরকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু দে আর অল পাকিস্তানপন্থী। এবং তার মধ্যে নানা ধরনের নন বেঙ্গলি ছিল, কিছু বাঙালিও হয়তো ছিল, কিন্তু তারা একটা প্যারামিলিটারি টাইপের একটা ফোর্স ছিল, তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছিল। তারা যুদ্ধে সরাসরি অংশ না নিলেও যুদ্ধের ছায়া ফোর্স হিসেবে কাজ করেছে। আর পিস কমিটি ছিল গ্রাম অঞ্চলগুলো, এলাকার কিছু মানুষদের নিয়ে। কিন্তু এই উভয় ক্ষেত্রেই বোথ মুসলিম লীগস অ্যান্ড জামাত প্লেড দ্য লিডিং রোল। তাই সরাসরি যুদ্ধে অংশ না নিলেও বরং রাজনৈতিক সমর্থন এবং প্রশাসনিক সাহায্য এবং পিস কমিটি ও রাজাকারদের কার্যক্রমকে নীতিগতভাবে প্রভাবিত করেছিল মুসলিম লীগ। এবং পাকিস্তান সেনাদের সঙ্গে যে সমন্বয় সাধন যেটা মুসলিম লীগ করেছে, এবং রাজাকার বাহিনী কার্যকরভাবে গ্রামে কাজ করতে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের নিয়ন্ত্রণ ছিল মুসলিম লীগের হাতে, এবং জামাত ইসলামীর একটা অংশ এখানে নিয়ন্ত্রণ করত। তবে মুসলিম লীগের ভূমিকাটা বেশি ছিল, কারণ 71 সালের ভূমিকা কার বেশি ছিল এটা হিসাব করতে গেলে বলতে হবে নেতৃত্বের অংশে যদি আমরা হিসাব করি রাষ্ট্রীয় অবস্থানের দিক থেকে, তাহলে মুসলিম লীগের ভূমিকা ছিল বেশি। কারণ মুসলিম লীগই ছিল পাকিস্তান রাষ্ট্রের ঐতিহ্যগত দল, এবং তাদের অবস্থান ছিল স্পষ্টভাবে পাকিস্তানের অখণ্ডতাকে বজায় রাখতে হবে, এবং এই লাইনের উপর নির্ভর করে তারা তাদের বাকি কর্মকাণ্ড করেছে। কেন্দ্রীয় প্রশাসন, গভর্নর, সিভিল কাঠামো সবখানেই মুসলিম লীগপন্থী মানসিকতার কাজ করছিল। পিস কমিটি গঠন, রাজাকারদের বৈধতা দেওয়া, স্থানীয় প্রশাসন চালু রাখা, এই জায়গাগুলোতে মুসলিম লীগের রাজনৈতিক ভূমিকা তুলনামূলকভাবে জামাত ইসলামী থেকে বেশি, কারণ জামাত তখন মেইন স্ট্রিম পলিটিক্যাল দল হয়ে পারেনি, এটা অনেকটা নব্য গঠিত একটি দল ছিল তখন। কাজে মাঠ পর্যায়ে সংগঠন এবং আদর্শিক প্রবচনা এবং ক্যাডার কাঠামোর দিক থেকে জামায়াতের ভূমিকা ছিল বেশি। জামায়াতের শক্তি ছিল তাদের সংগঠিত ও কর্মী ভিত্তি। তারা আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং তাদের কর্মী এবং ছাত্র সংগঠনের মাধ্যমে রাজাকার, আল বদর, আল শামসের মতো কাঠামোতে লোক দিয়েছে। এটাই বাস্তবতা। কাজেই কেউ যদি বলে জামাত ইসলামের তেমন ভূমিকা ছিল না কিংবা মুসলিম লীগের ভূমিকা ছিল না, এটা ভুল হবে। রাজনৈতিকভাবে নেতৃত্ব দেওয়া, সেটা পিস কমিটি হোক আর রাজাকার বাহিনী হোক, এই উভয় ক্ষেত্রেই জামাত ইসলামের ভূমিকা ছিল। তবে বহিষ্কার করা হলো সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে। সেই লোকগুলোকে আবার ব্যাক আনা হয়েছে, এবং ওই লোকগুলো 53 জন না কতজন যেন আপনার এই নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন করছে তারা। তো বাংলাদেশের মানুষ সবাই জানে আপনি নিজে সার্টিফিকেট দিয়েছিলেন যে হি ইজ চাঁদাবাজ। এখন আপনি তাকে মনোনয়ন দিয়ে বললেন যে এই চাঁদাবাজকে তুমি ধানের শীষে ভোট দাও। মানুষ তাহলে কারটা শুনবে? আপনার তো উদ্দেশ্যই আপনি 5 বছর চুরি করবেন, করে আবার ফের আওয়ামী লীগের মতো পলায় বিদেশে যা খাবেন। আপনি নাগরিকত্ব করছেন না কেন? আপনি ছাড়ছেন না কেন? তারপরে ব্যাংক লোনে আপনি নির্বাচনের আগেই, ক্ষমতায় যাওয়ার আগেই আপনি কি বলে এটার কি বলে ঋণ খেলাপি। তো একজন ঋণ খেলাপি যখন কিনা নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতায় আসতে চায়, ও তো নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে পুরো ব্যাংক দখল করে ফেলবে, পুরো ব্যাংক ধ্বংস করবে। এই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যা করেছে সেভাবে ব্যাংক ধ্বংস করে ফেলবে, পুরো ব্যাংক খাবে বসে বসে। সেই চোর বাটপার লুট। আমার চুয়াডাঙ্গার কথা বলি, আমার চুয়াডাঙ্গায় জামাতের প্রার্থী হলো একে অ্যাডভোকেট রাসেল ভাই, আর বিএনপির প্রার্থী হইল গিয়া শরীফুজ্জামান শরীফ। তিনি একাধারে চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, সবশেষ ধর্ষক। ধর্ষণের অভিযোগ করেছে এক নারী। কেন অভিযোগ করেছে? সেও বিএনপি করতো, স্কুল শিক্ষিকা, গান গায়, শিল্পী। সেই নারীকে আপনার ধর্ষণ করার অভিযোগ করার কারণে তাদের স্বর্ণ চোরাচালান এই মামলায় ঢুকাই দিয়ে তারা জেলে রেখেছে, এখনো জেলে। এই সপ্তাহে হয়তো বা সে ভালো একটা সুসংবাদ পাইতে পারি, সে সম্ভবত বের হবে। তো এই ব্যক্তিরা যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করান, তো মানুষ কাকে ভোট দিবে? সারা দেশে তো একই অবস্থা। এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি তো কোনো রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা নেয় না, কোনো দোকান থেকে চান্দা নেয় না, ফুটপাত থেকে চান্দা নেয় না। চান্দা আব্বাসের কাজে চান্দা নেওয়া। সারা জীবন চান্দাবাজি করেছে, এখনো চান্দাবাজি করে। এই যে আপনি ওনারা অনেক সময় বলে বেড়ান যে জামাতের লোকজন হলো গিয়া কিচ্ছু করে না, জামাতের লোকজন কোনো কষ্ট করে নাই, জামাতের লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে আওয়ামী লীগ সেজে তারপর রাজনীতি করেছে। জামাতের কয়জনের ফাঁসি হয়েছে?
জামাতের কতজন জেলে গিয়েছে, জামাতের কতজন রিমান্ডে গিয়েছে, জামাতের কতজন গুম হয়েছে, কতজন অঙ্গ হারিয়েছে, এটা হিসাব করতে চাইলে হিসাব করেন, তাহলে বুঝবেন যে কাদের উপরে কত নির্যাতন হয়েছে। চান্দা আব্বাসের পুরো ঢাকা ব্যাংক আরামসে তার বেড়েছে, আরো 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 বাড়তে থেকেছে। তারপরে আপনি এই যে মীর কাশেম আলী, তার ছেলে পর্যন্ত আপনার গুম হয়ে একদম কি অবস্থায় বের হয়েছে আপনারা দেখেছেন সেগুলো। তো এই অবস্থা, এটা হলো জামাত আর বিএনপির মধ্যে। আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন, জামাত আর বিএনপি নেওয়ার জন্য রাজনীতি করেন, মানুষের কাছ থেকে চান্দা নেওয়ার জন্য রাজনীতি করেন, এগুলি বলে কি আপনি বুঝাইতে পারবেন? জামাতটা আপনি বলবেন ৭১-এর রাজাকার, এগুলি বলে কি আপনি আমার জামাতটা পেছনে নিতে পারেন? মানুষ কেন যেখানেই যায়, যেখানেই শুনেন জামাতকে, আমরা এবার জামাতকে ভোট দিব, জামাতকে ভোট দিব, হ্যাঁ, মানে এরা আবার বলে বট বাহিনী দিয়ে এগুলি করা হয়। তো ডাকসু নির্বাচনে কি হয়েছে? ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই ভরাডি? সবশেষ যকসু নির্বাচনে সবাই মিলে, ওই যে বিকাশ, নুরু টুরু সব কটার দল মিলে এসে তারপরে শিবিরের বিরুদ্ধে লাগলো, তাও পারলো না। তো কেন হচ্ছে এরকম? এটা এমনি এমনি? আপনার কি মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই শিবির করে এখন, সবাই জামাতে যোগ দিয়েছে? নো। যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে একটা মিনিমাম একটা সাধারণ সরকার দেখতে চায়, যারা চোর, ডাকাত, লুটেরা, ধর্ষণকারী, স্মাগলার, ঋণ খেলাপি অথবা দ্বৈত নাগরিক না, তাহলে সেটা জামাত হচ্ছে একমাত্র অল্টারনেটিভ। বিএনপির এই চিন্তা ভাবনা করার এইসব নেতাদের থেকে জামাতের নেতারা বহু গুণে ভালো। জামাত যেটা করতে পারে বা যেটা করবে সেটা হচ্ছে ইসলামকে ব্যবহার করে সে তার অবস্থা শক্তিশালী করবে। ইট উইল টেক টাইম, কিন্তু এটাই জামাতের একমাত্র বড় সমস্যা। কিন্তু দল হিসাবে বিএনপির থেকে জামাতের বর্তমান আদর্শিক নৈতিক অবস্থান বহুগুণে ভালো। মানব জমিনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তারেক জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে। তারেক জিয়া বলেছেন যে কেবলমাত্র নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে পারে। এটি তার একটি জনসভার ভাষণ। তিনি বলেন যে নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মূল সমস্যাগুলোকে সমাধান করার জন্য আসলে নির্বাচিত সরকার দরকার। শুক্রবার ঢাকার ১৭ আসনে ভাসানটেক বিআরপি মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে জনসভায় প্রধান অতিথির একটি ভাষণে তিনি এই কথা বলেছেন। তারেক জিয়ার এই বক্তব্যটি মোটা দাগের উপরে সঠিক। নির্বাচিত প্রতিনিধি ছাড়া গণতন্ত্রই চলতে পারে না, তো মানুষের উন্নয়ন কিভাবে হবে? বাট দ্য রিয়েল যে হিস্টোরিক্যাল সিনারি অফ বাংলাদেশ ফর দ্য লাস্ট 55 ইয়ার্স অর মোর, বাংলাদেশের ক্ষেত্রে, সুতরাং বাংলাদেশের অনেকগুলো নির্বাচিত সরকারই এসেছে। সিন্স ইটস ইনসেপশন, number of governments were there who were elected by people, but সেই নির্বাচিত সরকাররা কি জনগণের সাথে সেই সম্পর্ক ধরে রেখেছে? জনগণ তাকে যেভাবে পাঠিয়েছিল ধরে রাখেনি। কাজে কথাটা বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যি হয়নি। তারেক জিয়া সত্যি করে ফেলতে পারলে খুব ভালো কথা। নয়া দিগন্তের ফারুক ওয়াসিফ বলেন, দেশে কি আর কোনো সংবিধান বিশেষজ্ঞ নেই যে আবারও কামাল হোসেনের কাছেই সংবিধান পড়তে হবে? শিরোনামটি ছিল ৭২-এর সংবিধানই দেশে ফ্যাসিবাদ তৈরির আঁতুড়ঘর। এটি রাজশাহী জেলা সাংবাদিকদের নিয়ে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে তিনি কথা বলেন। ফারুক ওয়াসিফ হচ্ছেন বাংলাদেশের এক বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং কবি, এবং বর্তমানে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ অর্থাৎ পিআইবি এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২২শে সেপ্টেম্বর ১৯৭৫ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। অধ্যয়ন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা এবং লেখালেখি দিয়ে কর্মজীবন তিনি শুরু করেন এবং ১৮ সেপ্টেম্বর ২০২৪ থেকে তাকে পিআইবি এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পিআইবি হচ্ছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ। এটি একটি অর্ধ সরকারি বা সরকারের আওতাধীন একটি প্রতিষ্ঠান এবং এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রণালয়ের অধীন কাজ করে। ১৮ আগস্ট ১৯৭৬ এই সরকারের গেজেট নোটিফিকেশন দিয়ে পিআইবি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও সরকারি কাঠামো ও নিয়ন্ত্রণ কাজ করে। মূলত সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া এবং তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা কাজ। এবং পিআইবি বোর্ড অফ চেয়ারম্যান, মহাপরিচালক সবাই সরকার কর্তৃকই নিয়োগপ্রাপ্ত হন। পিআইবি এর মূল কাজ হলো বাংলাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণ, গবেষণা, প্রকাশনা এবং গণমাধ্যম উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করা। সহজ ভাষায় পিআইবি একটি সরকারি প্রতিষ্ঠান যেটি সাংবাদিকতা, মিডিয়া সম্পর্কিত কাজ
শেখায় এবং এর তো ফারুক ওয়াসিফ রাজশাহীর এই প্রশিক্ষণ কেন্দ্রে যে তিনি বলেন শুক্রবার বিকালে যে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় এটি হচ্ছিল এবং তার বক্তব্য ছিল যে সাংবাদিকদের নিয়ে মন্তব্য থেকে তিনি বলেন যে দেশে কি আর কোনো সাংবিধানিক বিশেষজ্ঞ নেই যে আবারও কামাল হোসেনের মাধ্যমে সংবিধান পড়তে হবে, যে কামাল হোসেন ৭১-এর সংবিধানকে ফ্যাসিবাদ তৈরির আতুর ঘর বানিয়েছিলেন তাকে আজ তথাকথিত সুশীল সমাজ সংবিধানের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সাংবাদিকতার বর্তমান বাস্তবতা তুলে ধরে তিনি বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকরা দীর্ঘদিন ধরে অপুষ্ট, অনিরাপদ এবং পরিকল্পিতভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে ৫৯ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং প্রায় ১,৫০০ সাংবাদিক বিভিন্নভাবে আহত, পঙ্গু হয়েছে। তিনি আরো বলেন যে ১৯৭১ সালের ৯ মাসে ১৩ জন সাংবাদিক শহীদ হন, অথচ জুলাই গণঅভ্যুত্থানের শেষ ২ সপ্তাহে ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন পুলিশের গুলিতে প্রাণ হারান। তিনি বলেন সাংবাদিকরা একই সাথে জনগণের পক্ষে এবং ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন। সাংবাদিক দুই শিবিরেই ছিল, জনতার শিবিরেও ক্ষমতার শিবিরেও, আর সে কারণেই তারা টার্গেট হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ফারুক ওয়াসিফ বলেন নির্বাচন যে রাতে হয়ে যাবে এ কথা জানা সত্ত্বেও কিছু সম্পাদক ও গণমাধ্যম একটি রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছিল।